হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু দারুণ ফ্রেজ আর ইডিয়ম নিয়ে এসেছি। প্রত্যেকটা ফ্রেজ, প্রত্যেকটা ইডিয়ম প্রচন্ড ইম্পর্টেন্ট। সেন্টেন্সে প্রায় এগুলোর ব্যবহার হতে দেখা যায়, আর ঠিক সেই কারণে এগুলোর সঠিক ব্যবহার তোমাদের জানা দরকার। সেন্টেন্সে আমরা ঠিক কোন অর্থে, ঠিক কিভাবে এগুলোকে ব্যবহার করতে পারি, প্রত্যেকটা ইডিয়মের সাথে, প্রত্যেকটা ফ্রেজের সাথে আমি এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্স এটার সঠিক ব্যবহার, সেন্টেন্স এগুলোর সঠিক ব্যবহার। তো আজকের ভিডিওটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। আমরা বাংলায় প্রায় বলে থাকি, ধ্বংস হয়ে যাওয়ার পর সে আবার নতুন করে শুরু করেছিল। সে একেবারে পড়ে যাওয়ার পর আবার নতুন করে উঠে দাঁড়িয়েছিল। এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করতে পারি? এখানে আমরা একটা দারুণ ইডিয়ম এর ব্যবহার করতে পারি। এখানে আমরা ব্যবহার করতে পারি রাইজ ফ্রম দ্য অ্যাশেস। রাইজ ফ্রম দ্য অ্যাশেস, দ্যাট মিনস এখানে আমরা অর্থ করছি একদম ভেঙে পড়ার পর আবার উঠে দাঁড়ানো। প্রায় আমাদের সিচুয়েশন আমাদেরকে একদম ভেঙে দেয়, আমাদেরকে একদম ফেলে দেয়, কিন্তু সেখান থেকে আবার বাউন্স ব্যাক করার অর্থে আমরা সেন্টেন্সে এই ফ্রেজটা ব্যবহার করতে পারি। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা এই ইডিয়মটাকে কি করে ব্যবহার করছি। যদি আমি বলি, দেউলিয়া হওয়ার পর কোম্পানিটি আবার ঘুরে দাঁড়িয়েছিল, আবার উঠে দাঁড়িয়েছিল। আফটার ব্যাংক্রাপসি দ্য কোম্পানি রোজ ফ্রম দ্য অ্যাশেস এগেন। আফটার ব্যাংক্রাপসি দ্য কোম্পানি রোজ ফ্রম দ্য অ্যাশেস এগেন। যদি আমি বলি এই ব্যর্থতাটার পর সে আবার ঘুরে দাঁড়াবে, সে আবার উঠে দাঁড়াবে, সেন্টেন্সটা কি হবে? She will rise from the ashes after this failure. She will rise from the ashes after this failure. বা আমরা বলতে পারি he will rise from the ashes after this failure. দেখো, সেন্টেন্সে আমরা বাউন্স ব্যাক এরও ব্যবহার করতে পারি। আমরা এটাও বলতে পারি she will bounce back after this failure বা he will bounce back after this failure. যদি আমি বলি সে সব সময় ঘুরে দাঁড়ানোর একটা উপায় খুঁজে পায়, he always finds a way to bounce back বা আমরা বলতে পারি he always finds a way to rise from the ashes. তো আমার মনে হয় তোমরা বুঝতে পারলে এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে সেন্টেন্সে আমরা রাইজ ফ্রম দ্য অ্যাশেস বা বাউন্স ব্যাক এর ব্যবহারটা ঠিক কিভাবে করছি। যখন কোনো একদম পড়ে যাওয়ার পরে আবার উঠে দাঁড়ানোর কথা বলি, আবার ঘুরে দাঁড়ানোর কথা বলি, তখন আমরা সেন্টেন্সে এই ইডিয়মটা ব্যবহার করতে পারি। এবার আমরা দেখবো এর পরেরটা। আমরা বাংলায় প্রায় বলে থাকি, সমস্যাটা সমাধান করতে সে অনেক দূর যাবে। সত্যিটা খুঁজে পেতে সে অনেক দূর যাবে, দ্যাট মিনস সে অনেক প্রচেষ্টা করবে, সে সর্বোচ্চ প্রচেষ্টা করবে। এখানে আমরা একটা দারুণ ইডিয়মের ব্যবহার করতে পারি। এখানে আমরা ব্যবহার করতে পারি গো টু গ্রেট লেন্থস টু ডু সামথিং। গো টু গ্রেট লেন্থস টু ডু সামথিং। সেন্টেন্স দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি নিজের নির্দোষ প্রমাণ করতে সে সর্বোচ্চ চেষ্টা করেছিল বা সে অনেক দূর গিয়েছিল, সেন্টেন্সটা কি হবে? She went to great lengths to prove her innocence. She went to great lengths to prove her innocence. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সত্যিটা লুকাতে সে অনেক দূর পর্যন্ত গিয়েছিল, দ্যাট মিনস সে সর্বোচ্চ চেষ্টা করেছিল, সেন্টেন্সটা কি হবে? He went to great lengths to hide the truth. He went to great lengths to hide the truth. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি গুণমান বজায় রাখতে সে সর্বোচ্চ চেষ্টা করে, সে অনেক দূর পর্যন্ত যায়, দ্যাট মিনস সে অনেক প্রচেষ্টা করে, সেটা কি হবে? হি গোজ টু গ্রেট লেন্থস টু মেনটেন দ্য কোয়ালিটি। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্স আমরা এই ইডিয়মটাকে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরেরটা। এবার আমরা একটা ফ্রেজের ব্যবহার দেখব। আমরা বাংলায় প্রায় বলে থাকি এই কথাটা একটা সমস্যার সৃষ্টি করেছিল, এই কথাটা একটা সমস্যার জন্ম দিয়েছিল, একটা তর্কের জন্ম দিয়েছিল। তোমার কমেন্টটা বা তোমার মন্তব্যটা একটা ঝামেলার জন্ম দিয়েছিল। এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন ফ্রেজের ব্যবহার করতে পারি? এখানে আমরা ব্যবহার করতে পারি গিভ রাইজ টু সামথিং। গিভ রাইজ টু সামথিং। এক্সাম্পল দেখো, যদি আমি বলি তার মন্তব্যটা বিতর্কের জন্ম দিয়েছিল, his comment gave rise to controversy. His comment gave rise to controversy. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি দ্রুত নগরায়ন পরিবেশগত সমস্যার সৃষ্টি করেছে, rapid urbanization has given rise to environmental problems. Rapid urbanization has given rise to environmental problems. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি প্রযুক্তিগত অগ্রগতি নতুন সুযোগের জন্ম দিয়েছে, নতুন সুযোগের সৃষ্টি করেছে, সেন্টেন্সটা কি হবে? টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হ্যাজ গিভেন রাইজ
to new opportunities. Technological advancement has given rise to new opportunities. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ফ্রেজটাকে কি করে ব্যবহার করছি। খুব সহজে আমরা কোনো কিছু সৃষ্টি হয়েছে বা কোনো কিছু জন্ম দিয়েছে এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ফ্রেজটা ব্যবহার করতে পারি। এবার আমরা দেখবো এর পরেরটা। আমরা বাংলায় প্রায় বলে থাকি এই কাজটার জন্য তাকে দায়ী করা হবে, এই কাজটার জন্য তাকে দায়ী করা হয়েছিল। এরকম অর্থে আমরা সেন্টেন্সে হোল্ড অ্যাকাউন্টেবল ফর এর ব্যবহার করে থাকি। হোল্ড অ্যাকাউন্টেবল ফর। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা এই ফ্রেজটাকে কি করে ব্যবহার করছি। যদি আমি বলি আর্থিক ক্ষতির জন্য তাকে দায়ী করা হয়েছিল, হি ওয়াজ হেল্ড অ্যাকাউন্টেবল ফর দ্য ফাইন্যান্সিয়াল লস। হি ওয়াজ হেল্ড অ্যাকাউন্টেবল ফর দ্য ফাইন্যান্সিয়াল লস। তো তোমরা বুঝতে পারছো দায়ী করার অর্থে আমরা হোল্ড অ্যাকাউন্টেবল ফর এর ব্যবহার করি। সেন্টেন্সটা পাস্ট টেন্সে রয়েছে সেহেতু আমরা এখানে হেল্ড অ্যাকাউন্টেবল ফর এর ব্যবহার করেছি। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি দুর্ঘটনাটার জন্য কাউকে দায়ী করা হয়নি, no one was held accountable for the accident. No one was held accountable for the accident. তো এক্সাম্পল গুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা হোল্ড অ্যাকাউন্টেবল ফর কে ঠিক কিভাবে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরেরটা। আমরা বাংলায় প্রায় বলে থাকি এটা করা খুব কঠিন, অঙ্কটা সমাধান করা খুব কঠিন, এই ধাঁধাটা সমাধান করা খুব কঠিন। এরকম অর্থে আমরা একটা দারুণ ইডিয়ামের ব্যবহার করতে পারি। দেখো এই সেন্টেন্সটাকে আমরা খুব সহজেও তৈরি করতে পারি, কিন্তু ইডিয়ামের ব্যবহার করে আমরা সেন্টেন্সটাকে আরেকটু এনহ্যান্স করতে পারি। তো এখানে আমরা ব্যবহার করব আ হার্ড নাট টু ক্র্যাক। আ হার্ড নাট টু ক্র্যাক সেন্টেন্সে প্রায় তোমরা এই ইডিয়ামটার ব্যবহার শুনবে, যার অর্থ হলো এটা করা খুব কঠিন। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা এই ইডিয়ামটাকে কি করে ব্যবহার করছি। যদি আমি বলি এই ধাঁধাটা সমাধান করাটা খুব কঠিন, দিস পাজল ইজ হার্ড নাট টু ক্র্যাক। দিস পাজল ইজ হার্ড নাট টু ক্র্যাক। যদি আমি বলি পরীক্ষাটা পাশ করাটা খুব কঠিন ছিল, ওই পরীক্ষাটা পাশ করাটা খুব কঠিন ছিল। সেন্টেন্সটা কি হবে? দ্যাট এক্সাম ওয়াজ হার্ড নাট টু ক্র্যাক। দ্যাট এক্সাম ওয়াজ হার্ড নাট টু ক্র্যাক। একটা এক্সাম্পল দেখো, আমরা প্রায় বলে থাকি আমরা বুঝতে পারি যে সাফল্য কখনো কখনো কঠিন হয়, অর্থাৎ সাফল্য পাওয়াটা, সাফল্য অর্জন করাটা কখনো কখনো খুব কঠিন হয়। সেন্টেন্সটা কি হবে? We realize that success is sometimes a hard nut to crack. We realize that success is sometimes a hard nut to crack. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি যখন আলোচনার বিষয় আসে বা আলোচনার ক্ষেত্রে সে খুব কঠিন, he is a hard nut to crack when it comes to negotiation. He is a hard nut to crack when it comes to negotiation. তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আ হার্ড নাট টু ক্র্যাক কে আমরা ঠিক কিভাবে ব্যবহার করছি। এটা হলো একটা ইডিয়াম। সেন্টেন্সে প্রায় আমরা এই ইডিয়ামটা ব্যবহার করতে দেখি। এবার আমরা দেখবো এর পরেরটা। বাংলায় আমরা প্রায় বলে থাকি সে কারো কথায় চলে না বা সে কারো ইশারায় নাচে না। এরকম অর্থে আমরা সেন্টেন্সে একটা দারুণ ইডিয়ামের ব্যবহার করতে পারি। এখানে আমরা ব্যবহার করতে পারি ডান্স টু সামওয়ান এলস টিউন। সেন্টেন্সে প্রায় তোমরা এই ইডিয়ামটা ব্যবহার করতে দেখবে। যখন আমরা অর্থ করি আমি তার কথায় নাচি না বা আমি তার কথায় চলি না, সে কারো কথায় চলে না, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ইডিয়ামটা ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি নিজের সিদ্ধান্ত নিজে নিই, আমি অন্যের কথায় চলি না বা অন্যের ইশারায় নাচি না। সেন্টেন্সটা কি হবে? I make my own decision. I don't dance to anyone else's tune. I make my own decisions. I don't dance to anyone else's tune. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে সবসময় নিজের ইচ্ছে মতো চলেছে, দ্যাট মিনস সে অন্য কারোর ইচ্ছে মতো চলেনি। সেন্টেন্সটা কি হবে? She has always danced to her own tune. She has always danced to her own tune. আমি কখনোই অন্য কারো ইশারায় চলিনি বা আমি কখনো অন্য কারোর কথায় নাচিনি, অন্য কারো কথায় চলিনি। সেন্টেন্সটা কি হবে? I have never danced to anyone else's tune. I have never danced to anyone else tune. আমি সব সময় নিজের মতো চলেছি, দ্যাট মিনস নিজের ইচ্ছে মতো চলেছি। সেন্টেন্সটা কি হবে? I have always danced to my own tune. সে সব সময় তার নিজের ইচ্ছে মতো চলেছে। He has always danced to his own tune. তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ফ্রেজটার ব্যবহার কি করে করছি, কোন অর্থে করছি। তো এই ছিল কিছু দারুণ ফ্রেজ, এই ছিল কিছু দারুণ ইডিয়াম। আমার মনে হয় প্রত্যেকটাকে তোমরা বুঝতে পারলে, আর এটাও বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এগুলোকে কতবার ব্যবহার হতে দেখি। এখন তোমরা খুব সহজে এগুলোকে ব্যবহার করতে পারবে।
প্রত্যেকটা ইডিয়ামকে প্রত্যেকটা ফ্রেজকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.